এখন ক্রাইমের যে সত্যি ঘটনাটা শুরু করব সেটা রাজস্থানের কোটা শহরের নাতা নামের একটা পুলিশ স্টেশন আছে, সেই এরিয়ার একটা ঘটনা। নবীন গৌতম নামে একজন বেশ ধনী ভদ্রলোক সেখানে থাকতেন নিজের ফ্যামিলির সাথে। তিনি নিজের গ্রামের বাড়ি গেছিলেন। দিনটা ছিল 15ই মার্চ 2026। তিনি একদিনের জন্যই গেছিলেন, কিন্তু যখন ফিরে এসেছিলেন তখন দেখেছিলেন যে বাড়ির দরজার তালা ভাঙা, ভেতরে ঢুকে কেউ বাড়ির সমস্ত গয়না, বাড়িতে যেগুলো রাখা ছিল আর যে ক্যাশ রাখা ছিল সমস্তটা চুরি হয়ে গেছে। তিনি পুলিশ স্টেশনে গিয়ে জানিয়েছিলেন। তিনি একজন এলাকার ক্ষমতাবান মানুষ। তো পুলিশ খোঁজাখুঁজি শুরু করে যে কে এই ঘটনা নবীন গৌতমের বাড়িতে ঘটিয়েছে। 100খানারও বেশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হয়। শেষ পর্যন্ত একটা টোল প্লাজাতে একটা বাইক, যেটা সন্দেহজনক বলে মনে হয়েছিল পুলিশ টিমের, তার কারণ হচ্ছে যে বাইক আরোহী তার মাথায় হেলমেট ছিল, বাইকের নাম্বার প্লেট ছিল না, যেটা ওই নাতা এলাকার যে বাড়িতে চুরি হয়েছে সেদিকে এসছিল চিত্তোড়গড় থেকে গভীর রাত্রে। আবার কয়েক ঘন্টা পরে চিত্তোড়গড়ের দিকেই ফিরে চলে গেছিল। বাকি কিন্তু অনেক কিছুই সিসিটিভিতে দেখা গেছিল, কিন্তু সন্দেহজনক ছিল না। এবার পুলিশ চিত্তোড়গড়ের সেই বাইকটার খোঁজ করছিল। করতে করতে পুলিশ পেয়েও যায়। ধরা পড়ে সরফরাজ নামে একজন ছেলে। সরফরাজের জিজ্ঞাসাবাদ হচ্ছে। সরফরাজের কাছে চুরির কিছু জিনিসপত্র সরফরাজের বাড়িতেই পাওয়া গেছে, আর যেগুলো পাওয়া যায়নি সেগুলোর ব্যাপারে অনেক জিজ্ঞাসাবাদ চলছে সরফরাজের। এবার সরফরাজকে দেখে পুলিশ টিমের মনে হয়েছিল যে হঠাৎ করে সরফরাজ অত দূর থেকে কোটার ওই নাতা জায়গাতে এসেছে চুরি করতে, কেন? সে জানলই বা কী করে যে ওই বাড়িতে ওই রাত্রে কেউ থাকবে না? তাহলে হয়তো বাড়ির কোনো কেউ এই ব্যাপারটার সাথে জড়িয়ে আছে। পুলিশ সরফরাজের অনেক জিজ্ঞাসাবাদ করে। সরফরাজ তেমনভাবে ঠিকঠাক কোনো উত্তর দিতে পারছিল না। শেষ পর্যন্ত সরফরাজের যে কল ডিটেল, কল লিস্ট, সেগুলো পুলিশ চেক করতে শুরু করে। পুলিশ দেখতে চাইছিল যে নবীন গৌতমের কোনো বাড়ির লোক সরফরাজের সাথে কানেক্টেড কিনা। নাহলে সরফরাজ একদম পারফেক্ট খবর পেল কীভাবে যে ওই দিন তারা বাড়িতে থাকবে না, ওই দিন চুরি করা যাবে। তো শেষ পর্যন্ত যে ক্লুটা পুলিশ পেয়ে যায় সেই কল ডিটেল থেকে, সেটা হচ্ছে সরফরাজের সাথে কথা হয় একজন মহিলার। সে মহিলা হচ্ছে নবীন গৌতমের ছোট ভাইয়ের বউ। তার নাম পূজা শর্মা। বাড়িতে সবাই তাকে গোলু বলে ডাকে, কিন্তু গোলুর বাড়ি তো রাজস্থানের অন্য কোথাও। হঠাৎ করে চিত্তোড়গড়ের সরফরাজের সাথে তার আলাপ হলো কী করে? এবার যখন পুলিশ আরও ভালোভাবে জিজ্ঞাসাবাদ করে তখন সরফরাজ একটা ঘটনা জানাতে চায়নি, তবে জানাতে বাধ্য হয়েছিল। শেষ পর্যন্ত যেটা জানা যায় সেটা হচ্ছে পূজা শর্মা বা গোলু, তার সাথে সরফরাজ নামের ওই যুবকের, চিত্তোড়গড়ের যুবকের সোশ্যাল মিডিয়াতে বন্ধুত্ব হয়েছিল বেশ কিছু বছর আগে। তারপরে তাদের দুজনের মধ্যে অনলাইনে চ্যাটিং করে করে প্রেম হয়। বারবার সরফরাজ এসেছে কোটা শহরে, দেখা করেছে গোলুর সাথে। এমনকি গোলু যখন নিজের বাপের বাড়িতে যায় সেখানেও যখন বাইরে বেরোয় তো চিত্তোড়গড় থেকে সেই সরফরাজ গিয়ে তার সাথে দেখা করে। এই ব্যাপারগুলো কিন্তু কোনো ফ্যামিলির, পূজার ফ্যামিলি, পূজার হাজব্যান্ডের ফ্যামিলি, কোনো আত্মীয় স্বজন, কোনো প্রতিবেশী, কেউ কিচ্ছু জানতো না। কিন্তু পূজার সাথে পূজার বড় যা মানে নবীন গৌতমের যে ওয়াইফ, দুজনের মধ্যে একটা মনোমালিন্য ঝামেলা সবসময় চলতেই থাকে। যেরকমটা আমরা আরও অনেক অনেক বাড়িতে দেখতে পাই যে দুই জায়ের মধ্যে অকারণ শত্রুতা, দুজন দুজনকে দেখতে পারে না, পছন্দ করে না। ঠিক তেমনই ছিল এই বাড়ির দুই বউয়ের সম্পর্ক।
পূজা শর্মার মনে হয়েছিল নিজের বয়ফ্রেন্ডকে দিয়ে নিজের বড় জায়ের বাড়িতে যদি চুরি করিয়ে দেওয়া যায়, যেদিন বড় জা থাকবে না, তাহলে কিন্তু বড় জাকে বেশ জব্দ করা যাবে। বড় জায়ের প্রচুর গয়না আছে, প্রচুর টাকা পয়সা আছে, সেগুলো নিয়ে সবসময় অহংকার দেখায় ছোট বউকে। তাহলে ছোট বউ যদি বড় বউয়ের বাড়িতে একবার চুরি করিয়ে দেয়, তাহলে কিন্তু বড় বউ জব্দ হয়ে যাবে। শুধু এই উদ্দেশ্যে নিজের বয়ফ্রেন্ডকে সে বলে যে অমুক দিনে আমার বড় জা ভাসুর এরা থাকবে না, তুমি চলে এসো। প্রেমিকা বলেছে বলে কথা, আর চুরি করলে তো প্রচুর টাকা পয়সা গয়না ইত্যাদি হাতে আসবে। সেও নিশ্চয় অপরাধী টাইপেরই মানুষ, তবেই সে রাজি হয়ে গেছিল, সে চলে এসেছিল। সে রাতারাতি নিজের বাইকের নাম্বার প্লেট সরিয়ে দিয়ে চুরি করে চলেও গেছিল। কিন্তু সব ব্যাপারটা সামনে এসে তো গেছিলই, সেই সঙ্গে ছোট বৌমার যে অবৈধ সম্পর্ক, যেটার ব্যাপারে এই পর্যন্ত এত বছর ধরে কেউ জানতো না। কথায় আছে না, অন্যের জন্য গর্ত খুললে নিজেকেই পড়ে যেতে হয়, ঠিক সেই রকমই এই পূজা শর্মার সাথেও হয়েছে। পূজা শর্মার যে হাজব্যান্ড, সে যেমন লজ্জিত তেমন অবাক। আগামী দিনে বোঝা যাবে যে তাদের সংসারটা ঠিকঠাক চলছে কি না, কারণ যে সংসারে একবার সন্দেহের প্রবেশ ঘটে, সেই সংসারের সুখ শান্তি কিন্তু একদম নষ্ট হয়ে যায়। আপনাদের কি মতামত এই ব্যাপারে অবশ্যই জানাবেন।